আমি এই মুহূর্তে রয়েছি কানসাস সিটিতে। এখানেই একদিন পরে খেলতে নামছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা কানসাস সিটি স্টেডিয়ামেই হবে, অ্যাডওয়ার্ড স্টেডিয়াম, কিন্তু বিশ্বকাপের জন্য নাম হয়ে গেছে কানসাস সিটি স্টেডিয়াম, যেহেতু স্পন্সরের নাম ইউজ করা যাবে না। আজকে এখান থেকে প্রায় মাইল 22 দূরে যে QIC স্টেডিয়াম রয়েছে, প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্প করেছে, প্র্যাকটিসও করেছে, কিন্তু আজকে কোনো মিডিয়াকে অ্যালাউই করেনি দেখার জন্য স্কালোনি। তার একটা কারণ হচ্ছে, দুটো কারণ। এক, রোমেরো সুস্থ হয়ে গেছে। রোমেরোকে নিয়ে যে টেনশনটা তৈরি হয়েছিল ওই আগের দিন মিশর ম্যাচের পর শেষ দিকে যে পেশিতে টান ধরে, যে রোমেরো আদৌ পারবে তো, মানে পেশির টানটা বেড়ে যাবে না তো। কিন্তু আজকে ক্লোজ ডোর করলেও আর্জেন্টাইন সাংবাদিকদের দিয়ে যতটা জানা গিয়েছে যে রোমেরো ফুল প্র্যাকটিস করেছে, অর্থাৎ আজকে একটা স্ট্র্যাটেজিগত প্র্যাকটিস করেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের এগেনস্টে কি ফর্মেশনে খেলবে, কি স্ট্র্যাটেজিতে খেলবে, মুভমেন্টগুলো কি হবে, সেটা করেছে। এবং আর্জেন্টিনা এবছর কিন্তু ওয়ার্ল্ড কাপে খুব একটা সেট পিসে গোল পায়নি, খুব একটা পায়নি আমি বলতে চেয়েছি অন্য দলের মতো। সেটা একটা সেট পিস মুভমেন্টও করেছে, খুব আজকে প্ল্যানিং করেছে, যে কারণে সাংবাদিকদের দেখতে দেয়নি। আরও একটা কারণ হচ্ছে যে বিশ্বকাপ, এবারের বিশ্বকাপে আটলান্টায় সেদিনকে যে মিশর ম্যাচের পর যে ওই দুটো গোল নিয়ে, একটা হচ্ছে সালার গোল, সালার ফাউলটা না দেওয়া, ভারের সাহায্য না নেওয়া ফরাসি রেফারির, এবং আরেকটা হচ্ছে যে মিশরের গোল বাতিল করা ভারের সাহায্যে, এই দুটো নিয়ে যে বিতর্কের আবহ তৈরি হয়েছে, কোচ স্কালোনি চাইছেন না যে সংবাদ মাধ্যম এসে আজকে আর্জেন্টিনার প্লেয়ারদের কোয়েশ্চেন করুক এই একই প্রসঙ্গটুকু। কারণ যে মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে আর্জেন্টিনার প্লেয়াররা আসবেন, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা আসবে আরও একটা কারণে, যে অন্য একটা ক্ষেত্রে আবার বিতর্ক তৈরি হয়ে গেছে সেই আর্জেন্টিনা এবং মিশর ম্যাচ। হয়েছিল কি, সেদিনকে ম্যাচ চলাকালীন যখন মিশরের কোচ এবং তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ দুজনেই যমজ ভাই, দুজনের রেফারির বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ দেখাচ্ছিলেন ডাগ আউট থেকে, মেসি ছুটে গিয়েছিলেন এবং মেসি গিয়েছিলেন বোঝানোর জন্য যে কোনো কি হয়েছে, মানে শান্ত হওয়ার জন্য। কিন্তু তখন ওই মিশরের কোচ এরকম হাত তুলে ক্রস করে একটা ইঙ্গিত দেখান। এই ইঙ্গিতটা প্রথমে অনেকে বুঝতে পারেননি, পরে সেটা জানা গেল বা পরে বোঝা গেল যে 4 বছর আগে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের সময়, মেয়েদের ওয়ার্ল্ড কাপের সময় ফিফা এই বর্ণবাদ নিয়ে প্রচণ্ড একটা কড়া স্টেপ নেয় এবং বলে যে মাঠের মধ্যে কোনো কেউ বর্ণবাদমূলক আচরণ করলে, কেউ সেটা দেখলে বা জানতে পারলে সঙ্গে সঙ্গে যেন এরকমভাবে একটা ইঙ্গিত করে, তাহলে আমরা তদন্ত করতে পারবো এবং রেফারির সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবো। পরে আমরা দেখেছি বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যাচেও এরকম সমস্যা হয়। ভিনিসিয়াস জুনিয়রকে এরকম বর্ণবাদ নিয়ে অনেক নানা রকম এক আর্জেন্টাইন ফুটবলার মন্তব্য করেন এবং রেফারি, এই ফরাসি রেফারি ছিলেন ফ্রাসোয়া, সঙ্গে সঙ্গে গিয়ে সে হস্তক্ষেপ করেছিল। কিন্তু আমরা মিশর ম্যাচে দেখলাম সেই একই রেফারি এলেন এবং মিশরের কোচকে ইয়েলো কার্ড দেখালেন তার আচরণের জন্য। ফিফা এবার এটা স্ক্যানারের তলায় এনেছে যে সে তো একটা বর্ণবাদ নিয়ে কিছু বক্তব্য রাখার জন্য সে একটা ইঙ্গিত করেছিল, মানে কিছু একটা হয়েছে, তাহলে রেফারি সেটা হস্তক্ষেপ করলো না কেন, হস্তক্ষেপ না করে তাকে ইয়েলো দেখালো কেন? সুতরাং একটা তদন্ত হবে। এই তদন্তে যদি দেখা যায় যে মিশরের কোচ সত্যি সত্যি প্রমাণ করতে পারেন যে ওখানে একটা বর্ণবাদ নিয়ে কোনো ইস্যু হয়েছিল, তাহলে কিন্তু বড় সড়ো শাস্তির আওতায় চলে যাবে রেফারি, ফরাসি রেফারি। তার অন্য সিদ্ধান্তগুলোর জন্য না, এই সিদ্ধান্তের জন্য যে তুমি বর্ণবাদ নিয়ে একটা ইঙ্গিত করেছো তারপরে হস্তক্ষেপ না করে, তাহলে তুমি কোচকে ইয়েলো কার্ড দেখালে কেন? এক। আর যদি দেখা যায় যে মিশরের কোচকে এই ফিফার যে ডিসিপ্লিন কমিটি তারা ডাকবে, ডেকে বলবে যে প্রমাণ করে, যদি দেখা যায় যে তার বক্তব্য শুধুমাত্র ওই হারের, যেটা স্কালোনি এবং মেসির বক্তব্য ছিল যে হেরে গিয়ে ফ্রাস্ট্রেশন থেকে, হতাশা থেকে বলছেন, অর্থাৎ বাজার গরম করার জন্য বলছেন, তাহলে কিন্তু সেও একটা বড়সড় শাস্তির আওতায় পড়ে যাবে, কারণ সে ফিফা নিয়ে প্রচুর কথা বলেছে, তাকে প্রমাণ করতে হবে তার কথাগুলো। তো এগুলো কিন্তু ভয়ঙ্কর একটা জায়গায় রয়েছে। মানে তার ম্যাচের হেরে যাওয়ার পরও মিশর সেই ম্যাচের রেস ধরে এখনও কিন্তু চারদিকে এইসব নানা রকম আলোচনা চলছে। তো স্কালোনি এবং মেসি চাইছেন না যে সুইজারল্যান্ড ম্যাচের আগে এই ধরনের কোনো নেগেটিভ আলোচনা তাদের ক্যাম্পে এই মুহূর্তে প্রবেশ করুন, কারণ তারা খুব কনসেন্ট্রেট করছে সুইজারল্যান্ড ম্যাচটা নিয়ে। এখন এই সমস্ত বাইরের আলোচনা ঢুকতেই দিতেছে না, কারণ তারা জানে যে আজকে যদি আর্জেন্টিনা আবার ফাইনালে যায় এবং চ্যাম্পিয়ন হয়, লোকে সব ভুলে যাবে, ইতিহাসে লেখা থাকবে 2022 এবং 2026 কাতার এবং আমেরিকা ওয়ার্ল্ড কাপে পরপর 2 বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা, বাকি কেউ মনে রাখবে না, ইতিহাসকেই মানুষ মনে রাখে। এই বিতর্কগুলো সেক্ষেত্রে থাকবে ফুটনোট, অর্থাৎ পাদটিকা হিসেবে নিচে থাকবে, কিন্তু লেখা থাকবে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। তাই এবং দ্রুত এগুলো ভোলার জন্য ওরা কনসেন্ট্রেট করছে অনলি সুইজারল্যান্ড ম্যাচ। এমনিতে সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আর্জেন্টিনার খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ
আজ পর্যন্ত 7বার ওরা মিট করছে, তার মধ্যে 5বারই আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়েছে, 2বার ড্র হয়েছে। তার মধ্যে সম্ভবত লাস্ট আর্জেন্টিনা হারিয়েছে সুইজারল্যান্ডকে 2014 ব্রাজিল বিশ্বকাপের সময়। ওই নির্দিষ্ট সময় খেলাটা 0-0 ছিল, অতিরিক্ত সময় ওই মেসির পাস থেকেই দি মারিয়া সম্ভবত গোলটি করেছিল সুইজারল্যান্ডের কাছে। তো এখানে সুইজারল্যান্ডকে হারানো খুব একটা চাপের হওয়ার কথা না। তো আমরা ভেবেছিলাম এই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল আর মেসির আর্জেন্টিনা, অর্থাৎ 2 মহাতারকা দ্বৈরথ দেখব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পর্তুগাল টিম এই মুহূর্তে বিদায় নিয়ে চলে গেছে, দেশে ফিরে গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরে গেছে, যার ফলে মেসি ভার্সেস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই দ্বৈরথ আমরা দেখার সুযোগ পেলাম না। সেখানে একটা অজানা টিম চলে এসেছে, মানে অজানা প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য চলে এসেছে, যাদের নিয়ে হয়তো সেভাবে ভাবিনি। সুইজারল্যান্ড চলে এসেছে, সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আজকে হয়েছে, যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কালকে আর্জেন্টিনা যে প্র্যাকটিস করবে তাতে সংবাদ মাধ্যমকে মিনিট 15 দেখতে দেবে, ম্যাচের আগে যে প্র্যাকটিসটা করবে 15 মিনিটের মতো দেখতে দেবে বলেছে। এবং এখানকার টাইম, এখানে আবার কি হয়েছে, আমরা যেমনি আটলান্টা বা ফিলাডেলফিয়া বা নিউ জার্সিতে ভারতের সঙ্গে যে 9.5 ঘন্টা ডিফারেন্স ছিল, কানসাস সিটিতে এসে দেখছি ডালাসের মতোই সেই ডিফারেন্সটা আরও বেড়ে 10.5 ঘন্টা হয়ে গিয়েছে। তো এখানকার স্থানীয় টাইম কালকে সন্ধ্যে 6:15টায় আর্জেন্টিনা প্র্যাকটিস শুরু করবে, আমরা যাব। প্র্যাকটিস শেষ করে সে কানসাস স্টেডিয়ামে স্কালোনি রাত 8:30 আসবে সাংবাদিক সম্মেলন করার জন্য। এইরকম অবস্থা আর্জেন্টিনা টিম রয়েছে। ওদিকে আজকে ফ্রান্স জিতে গিয়েছে, ফ্রান্স 2 গোলে জিতে গিয়ে মরক্কোকে, শক্তিশালী মরক্কোকে 2-0 গোলে হারিয়ে দিয়ে চলে গেছে সেমিফাইনালে। ওরা খেলবে ডালাসে সেমিফাইনাল, অর্থাৎ ওই যে স্পেন আর বেলজিয়াম যে জিতবে, সেই যে জিতে আসবে তাদের সঙ্গে খেলবে ডালাসে। আর আর্জেন্টিনা ওয়েট করবে, যদি জিতে এখানে যদি সুইজারল্যান্ড ম্যাচটা জেতে তাহলে ইংল্যান্ড এবং নরওয়ের সঙ্গে যে জিতবে তার সঙ্গে খেলবে, আটলান্টায় খেলবে। আজকে ফ্রান্স কিন্তু আমাদের অন্তত এই একটা টিম নিয়ে প্রথম দিন থেকে বলে আসছি, কোনো সন্দেহ ছাড়াই, এবং সমস্ত ফুটবল বিশেষজ্ঞরাই বলছে যে ফ্রান্স একমাত্র খেলছে যারা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম, যাদেরকে প্রথম দিয়ে বলা যায় যে চ্যাম্পিয়ন টিমের মতোই খেলছে। আজকে দেখুন, প্রথমত এমবাপে আজকে আরও একটা গোল করলো, 2টো গোল হয়ে গেছিল ফার্স্ট হাফে। যদি ওই বুনো গোলকিপার যদি সেভটা না করতেন, পেনাল্টি, অতি জঘন্য পেনাল্টি মেরেছে। যেরকম মিশরের এগেনস্টে লিওনেল মেসি খুব বাজে পেনাল্টি মেরেছিলেন, একই রকমভাবে খুব বাজে পেনাল্টি মেরেছে আজকে। একটা সাইড নেটে মারেননি, একটা যেভাবে মেরেছে গোলকিপার বুঝে গেছিল এবং ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়েছে। ওই গোলটা যদি হতো তাহলে কিন্তু আজকে এমবাপের আরও একটা রেকর্ড হতো, যে 9 গোল হয়ে যেত আজকে তাহলে, এবং মেসিকে ছাপিয়ে গোল্ডেন বুটের দৌড়ে, এই বছরের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যেত। কিন্তু যেহেতু ওটা গোল মিস হয়েছে, একটা গোল করেছেন সেকেন্ড হাফের 60 মিনিটে, টোটাল 60 মিনিট সেকেন্ড হাফে গিয়ে, তাতে একটা গোল হতে 8 গোল হয়ে গেল। মেসির সঙ্গে ওই গোল্ডেন বুটের দৌড়ে একদম পাল্লা দিয়ে দৌড়চ্ছেন এবং আরেকটা গোল দেমড়ে। এবং যেটা দাঁড়িয়েছে ফ্রান্সের জন্য যে বড় শক্তিশালী দল ছিল ফার্স্ট হাফে, কিন্তু এমবাপে খুব সুবিধা করতে পারছিল না ওই ওদের ক্যাপ্টেন হাকিমির জন্য, যারা একসময় পিএসজিতে খেলেছে। দুজনের যেরকম বন্ধুত্ব, মাঠের ভিতর কিন্তু দুজনের বড্ড লড়াইও আছে। কিন্তু এমবাপে তার শক্তি এবং গতি মিশিয়ে যেভাবে তার ফার্স্ট গোলটা করলো, তাকে আটকানো এই ওয়ার্ল্ড কাপে সত্যি মুশকিল। মানে ফ্রান্স টিমটাকে আপনি কোথায় আটকাবেন? আপনি দেমলেও ব্যালন ডিওর পাওয়া দেমলে যেভাবে মিডফিল্ডটা কন্ট্রোল করছে, তার সঙ্গে আবার গোলে পৌঁছে যাচ্ছে, গোল করছে, রেগুলার গোল করছে। তো একে তো এমবাপে ছিল, তার সঙ্গে আবার দেমলে সুগ্রীব দোসর হয়ে গিয়েছে। এই ফ্রান্সকে আটকানো কিন্তু সত্যিবার মুশকিল আছে। অনেকে তো এই বিশ্বকাপে বলা শুরু করে দিয়েছে, তাহলে কি এটা এই কাতার বিশ্বকাপে 4 বছর আগের কাতার বিশ্বকাপের অ্যাকশন রিপ্লে হতে চলেছে আমেরিকা বিশ্বকাপ? যেদিকে যাচ্ছে তাতে তো ফ্রান্স এবং আর্জেন্টিনারই ফের আবার ফাইনাল হওয়ার কথা। এবং ফ্রান্স যে অনেক এবছর শক্তিশালী টিম আর্জেন্টিনার থেকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনার মানুন আর না মানুন, এই বছর কিন্তু গ্রুপটা বড় ইজি হয়ে গেছে। এটা তো আর ইচ্ছে করে করা যায় না, লটারি দিয়ে যেরকমভাবে হয়েছে, পট দিয়ে যেভাবে উঠেছে। কিন্তু দেখুন, কেপে ভার্দে ভালো খেলেছে, কিন্তু কেপে ভার্দে তো প্রথম 20-র মধ্যে থাকা দল নয় বিশ্বকাপে। তারপরে ধরুন মিশর ভালো খেলেছে, কিন্তু মিশর তো প্রথম দিককার দল নয় প্রতিপক্ষ হিসেবে নকআউটে। এবার দেখুন আবার কারা পড়লো এসে কোয়ার্টার ফাইনালটা, সুইজারল্যান্ড। একমাত্র সেমিতে গিয়ে আর্জেন্টিনাকে ইংল্যান্ড বা নরওয়ের মুখোমুখি হতে হবে। তার আগেও অবধি যদি তারপর আবার নরওয়েও উঠে যায়, নরওয়েও কিন্তু সেই অর্থে হালান্ডকে বাদ দিলে সে অর্থে কিন্তু যে বিশাল শক্তিশালী দল এরকম নয়। কিন্তু ব্রাজিল যদি পেনাল্টিটা ওইভাবে ব্রুনো মিস না করতো শুরুতেই, এন্ড্রিকে যদি ওইরকম একটা ফাঁকা গোল না মিস করতো, তাহলে তো ওখানে ব্রাজিল ওই দিনই জিতে যায়। তো আর্জেন্টিনা তো সেটা বারবার মিস করবে না। যাই হোক, আর্জেন্টিনার এই গ্রুপটা খুব ইজি পেয়ে গেছে চলার পথে, যেটা অন্য কোনো দলকে এরকম সমস্যায় পড়তে হয়নি। আর্জেন্টিনা মানে পর্তুগাল যেভাবে টাফ টিম পেয়েছে, যেভাবে ব্রাজিল পেয়েছে, সেই সমস্যাটা আর্জেন্টিনাকে পেতে হয়নি। তবুও কিন্তু আর্জেন্টিনা কেপে ভার্দে এবং মিশর ম্যাচে প্রায় কেঁপে গিয়েছিল। তাতে স্কেলোনি একটা কথা বলেছেন যে আর্জেন্টিনা দলটাই এরকম, ওই বিপদে বা সমস্যা না পড়লে জেগে ওঠে না।
সব মিলে কিন্তু একদম ওয়ার্ল্ড কাপের শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি এবং টান টান এখন উত্তেজনায়। একমাত্র ব্যতিক্রমী বলতে অঘটন ব্রাজিলের বিদায় নেওয়া ছাড়া খুব একটা বড় বিদায় হয়েছে বড় টিমের সেরকম না, কারণ জার্মানিকে আমি আর বলবো না, কারণ লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপেও ওরা ফার্স্ট রাউন্ডেই ফুটে গিয়েছিল। কিন্তু তাতে জার্মানির বিদায়কে এখন আর অঘটন বলার জায়গায় নেই। আর তেমনি মরক্কোর উঠে আসাটাও আর অঘটন না, কারণ এটা স্বাভাবিক। তবে মরক্কো লাস্ট ইয়ারে সেমিফাইনালে গিয়ে হেরেছিল ফ্রান্সের কাছে, কিন্তু এবার তো কোয়ার্টার ফাইনালে সেই এমন একটা দলের মুখে বললো সেই ফ্রান্স, সেখান দিয়ে সেমিফাইনাল যাওয়াটা চট্টিখানি কথা ছিল না, যার ফলে ফ্রান্স উঠে এসছে। এখন আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারিয়ে উঠে আসে তাহলে মোটামুটি সব দিকেই ঠিকঠাক ব্যাপারটা থাকে। তো ততক্ষণ পর্যন্ত আমি কানসাস সিটি থেকে রেভ স্পোর্টসের জন্য দুলাল দেব।